আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান, সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। ভোটারদের উদ্দীপনার প্রতীক তারেক রহমান, তাই শুধু ঢাকা এবং বগুড়া নয়, যে কোনো জায়গা থেকেই তারেক রহমান নির্বাচন করতে পারেন বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। এদিকে সন্ধ্যায় বগুড়া ৬ আসনের প্রার্থী হিসেবেও মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন তারেক রহমান। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ঢাকা বিভাগীয় কমিশনার সফরউদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারেক রহমান ঢাকা মহানগর গুলশান এলাকার জনসাধারণ ভোটারদের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছেন এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। সেই প্রেক্ষিতে তার পক্ষ থেকে আমি বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং অফিসার কার্যালয় থেকে এই মুহূর্তে আমি এই মনোনয়নপত্র ফর্ম সংগ্রহ করলাম। এর আগে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে আন্তর্জাতিকভাবে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে। বগুড়ার পর ঢাকায় তারেক রহমানের মনোনয়ন প্রসঙ্গে বলেন, বাংলাদেশের যে কোনো আসন থেকে তারেক রহমানের নির্বাচন করা যৌক্তিক। যে কোনো জায়গা থেকেই সারা বাংলাদেশই তো তার নেতৃত্ব এবং তার দেশের মানুষ তাকে একজন জাতীয় নেতা হিসাবে বরণ করেছে। তো উনি যে কোনো জায়গা থেকেই উনি দাঁড়াতে পারেন। ঢাকা যেহেতু কেন্দ্রীয় রাজধানী, সুতরাং পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, এটাও আমি মনে করি এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক। এদিকে ঠাকুরগাঁয়ে নিজ এলাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ মুজিবের আমলে বাংলাদেশে ইসলামের কথা বলা যেত না। বিএনপি ক্ষমতায় গেলে এমন কোনো আইন করবে না যাতে ইসলামের কোনো ক্ষতি হয়। অনেকেই আপনাকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ, আমরা সবসময় কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমাদের বংশ সেটা, আমাদের রক্তের মধ্যে সেটা। আমরা গর্বিত যে আমি একজন মুসলমান। আমরা কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসতেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে কার্যালয়ে তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। স্থায়ী কমিটির সঙ্গে মতবিনিময়ে তিনি দেশ নিয়ে পরিকল্পনার কথা আলোচনা করেন ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনা নিয়েও। নির্বাচন সামনে রেখে তারেক রহমান ঢাকার বাইরে সফর করবেন বলে জানান স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ। শামীম চৌধুরী রিপোর্ট। দেশে ফেরার ৩ দিন পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালে নির্বাচন সামনে রেখে এই কার্যালয়টির কার্যক্রম শুরু হয়। তবে তার আগেই দেশ ছাড়েন তারেক রহমান। দুপুরে প্রথমবারের মতো কার্যালয়ে আসার পর তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। এ সময়ে কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। এরপর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। তার এই আগমনে দলকে উজ্জীবিত করবে বলে মনে করেন নেতারা। আগে তো উনি প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি উপস্থিত থাকতেন, আর এখন কাছাকাছি পাচ্ছে। এই নৈকট্যটা এটা দারুণভাবে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছে, তাদের মধ্যে উদ্দীপনা জাগাচ্ছে। তিনি যখন সামনে আসছেন, আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন, এনার্জিটি বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে, অনেক উচ্চ মার্গে গেছে। স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী জানান, বৈঠকে দেশ নিয়ে পরিকল্পনা এবং নির্বাচন সামনে রেখে ঢাকার বাইরে সফরের কথা জানান তারেক রহমান। মানুষের মনে যে আনন্দ, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা দিয়েছে, সেটা পূরণ করতে গেলে আগামী দিনে উন্নত বাংলাদেশের মানুষের কাছে যেতে হবে, কথা বলতে হবে, শুনতে হবে। ইনশাআল্লাহ উনি যখন ওনার ভিজিট শুরু করবেন, আমি মনে করি শুধু আমাদের নেতাকর্মী সমর্থক না, সমস্ত বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা এবং সেই প্রত্যাশা পূরণে ওনার যে পরিকল্পনা, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। শুধু পরিকল্পনা থাকলে তো হবে না, এটা বাস্তবায়নের জন্য ওনার যে চিন্তা সেটাও বলছেন, এবং বাংলাদেশের যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন, সেই পরিবর্তন ইনশাআল্লাহ
জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাবো। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন এবং আগামী নির্বাচন পরিচালনা বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের পথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এইভাবে দেশে ফেরা এবং দায়িত্ব গ্রহণ করে আগামী নির্বাচনটা এদেশে শেষ করার ব্যাপারে মানুষের যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। দলের কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে অফিস করবে বলেও জানান বিএনপি নেতারা। শামীম চৌধুরী, RTV, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। রোববার বিকেলে তথ্য জানিয়েছে। এর আগে দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে নজরুল ইসলাম খান বলেছেন, এনসিপির সঙ্গে জামায়াতের জোটের বিষয়টি দলীয় সিদ্ধান্ত, তবে ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না। এ সময় প্রার্থীদের মনোনয়নপত্রে সন্তানদের আয়করের হিসাব দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে। এই বিষয়টি কমিশনকে দ্রুত স্পষ্ট করার আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। যদি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হতে চায় সে অধিকার তাদের আছে। তাদের এই ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর 3 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন আসনে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কর্মসূচি। 29 ডিসেম্বর সোমবার বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা প্রার্থীদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন সোলাইমান কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশব্যাপী চলছে ভোট উৎসব। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। দিনাজপুর 3 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন দলীয় নেতাকর্মীরা। বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। কক্সবাজার 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ। শরীয়তপুরকে আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার জানিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন শরীয়তপুর 3 আসনের বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা বিভাগীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন শেখ রবিউল আলম রবি, সানজিদা ইসলাম তুলি, ইশরাক হোসেন এবং ফুটবলার আমিনুল হক সহ অনেকেই। এছাড়াও নড়াইল 2 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। পটুয়াখালী 1 আসনে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এছাড়াও ভোলা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, বরিশালের বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতারা। সুলাইমান কবির, RTV। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে যুক্ত হলো এলডিপি ও এনসিপি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা জানান দলটির আমির ডক্টর শফিকুর রহমান। আর রাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে এনসিপির অংশ হচ্ছে না বলে জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। হাসান মাহমুদের রিপোর্ট। নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 8 দলীয় জোটে যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি। এতে জোটে দলের সংখ্যা হলো 10। বাংলাদেশ গড়ার জন্য
রোববার জোটের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আরও কয়েকটি দল এই জোটে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বর্তমান বাস্তবতায় আর কাউকে সঙ্গে নেওয়া যাচ্ছে না। আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা, সারা বাংলাদেশের 300 আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন, আরও অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। এদিকে রাতে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন এই জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই মুহূর্তে আমরা ন্যূনতম এই জায়গায় ঐক্যমত হয়েছি যে আমরা এই যে নির্বাচনী এই বৈতরণীটা আমরা একত্রে পার হব এবং গণভোটের পক্ষে থাকব, এবং আমি যে পয়েন্টগুলো বললাম, আধিপত্যবাদ, দুর্নীতি, সংস্কার এবং বিচার অব্যাহত রাখা, এই বিষয়ে আমরা একত্রে কাজ করব। দল থেকে নেতাদের পদত্যাগ নিয়েও প্রশ্নের মুখোমুখি হন নাহিদ ইসলাম। আমাদের এখানে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে। সংখ্যাগরিষ্ঠ তারা কিন্তু আমাদের কাছে জানিয়েছে যে তারা এটার সাথে ঐক্যমত পোষণ করছে, সম্মতি রয়েছে। যারা বিরোধিতা করছে তাদের সাথে আমরা কথা বলবো। অন্যদিকে জামাত ও এনসিপির নির্বাচনী সমঝোতার আওতায় প্রার্থী হতে প্রস্তাব দেওয়া হয়েছিল জানিয়ে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না। এনসিপিকে বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য সব চেষ্টা করার কথা উল্লেখ করে তিনি লিখেন, অনেক কারণেই সেটা সম্ভব হয়নি। হাসান মাহমুদ, RTV, ঢাকা। নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এই সময় টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়াজ আহমদ তৈয়ব ও জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সদস্য সচিব ডক্টর মোহাম্মদ তৈয়বুর রহমান উপস্থিত ছিলেন। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র SM মাহবুবুল আলম সংবাদ সম্মেলনে এই কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘস্থায়ী ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে এমন যে কোনো ভুল, অতিরঞ্জিত বা উদ্দেশ্য প্রণোদিত বর্ণনাকে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক ও পারস্পরিক আস্থার চেতনাকে ক্ষুণ্ণ করে এমন বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে ভারতের বিভিন্ন মহলের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা, এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গত সপ্তাহে খ্রিস্টানদের বড়দিনে ক্রিসমাস উদযাপন উপলক্ষে ভারত জুড়ে তাদের প্রতি সংঘটিত গণসহিংসতার বিষয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন জুবায়ের রহমান চৌধুরী। রোববার সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। এই সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবিধান অনুযায়ী 67 বছর পূর্ণ হওয়ায় সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শনিবার 27 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অবসরে যান। তার স্থলাভিষিক্ত হন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আরও জানাচ্ছেন শাকিবুর রহমান। শপথ গ্রহণের লক্ষ্যে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার সকাল 10:30টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন প্রধান বিচারপতিকে এ শপথ বাক্য পাঠ করান। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ একাধিক উপদেষ্টা ও বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী 1961 সালের 18 মে বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এর আগে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ছিলেন। তার বাবা প্রয়াত এফএম আব্দুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি গ্রহণের পর যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম করেন। 1985 সালে জর্জ কোর্টে ও 1987 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন জুবায়ের রহমান চৌধুরী। সাকিবুর রহমান, RTV, ঢাকা। 5 আগস্টের পর হাদির আদর্শের কারণে যারা ক্ষতিগ্রস্ত তারাই এই হত্যায় জড়িত বলছে সংস্থাটি। এদিকে হাদি হত্যার মাস্টার মাইন্ড সহ জড়িতদের গ্রেপ্তার দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্যরা। দীপ্তচন্দ্র পালকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আর বাদল। 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধের পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। এরপর দেশব্যাপী শুরু হয় বিচারের দাবিতে আন্দোলন। মূল শুটার ফয়সাল করিম মাসুদ ও পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও তার বাবা মা সহ এ পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায় তদন্ত প্রায় শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট আদালতে দাখিল করা হবে। মূল শুটার ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সহযোগিতা করা 2 জনকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত হওয়ায় আসামি শনাক্তের আগেই তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। মূল আসামিটাকে পাইলে বিহাইন্ড দ্য সিন তারা কারা কাজ করছে এইটা আরো স্পষ্ট হওয়া যেত। আমাদের কাছে কিছু তথ্য আছে, তা আমরা এটা তদন্তের স্বার্থে আসলে তাদের নামগুলো বলবো না। 5 আগস্টের পর হাদির আদর্শের কারণে যারা ক্ষতিগ্রস্ত তারাই এই হত্যায় জড়িত। তবে ভারতের বিরুদ্ধে কথা বলাতেই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা। নিয়েছি যে আগামী জানুয়ারি 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমরা চার্জশিট দিতে পারবো। তখন তো চার্জশিট দিলে আমাদের টোটাল তো এটা একটা এন্ড আনতে হবে যে ঘটনার শুরু থেকে নেপথ্যে কারা কারা। তা নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলবো। জানতে হবে। এখন পর্যন্ত আমরা যেটা জানছি উনি তো গিয়েছেন অবৈধ পথে, কাজে ওনার অবস্থানটা নিশ্চিত না করলে আপনি জানেন যে এটা করা যায় না, চিঠি দেওয়া যায় না। এদিকে শাহবাগে অবস্থান নিয়ে ওসমান হাদির মূল হোতাদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করছেন সংগঠনটির নেতারা। এরই মধ্যে বিভাগীয় শহরগুলোতে অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আর বাদল, RTV, ঢাকা। আগামী 7 জানুয়ারির মধ্যে ওসমান হাদি হত্যা মামলা তদন্তে চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর। সচিবালয়ে নিজ কার্যালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে উপদেষ্টা হাদি হত্যার বিচার বানচালে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তদন্তে অনেক অগ্রগতি হয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের সময় এই হত্যার বিচার হবে বলে আশা করেন তিনি। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও অর্থ নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে দ্বিতীয় পর্যায়ে ডেভিল হান্ট শুরুর পর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযোগে প্রায় 10,000-এরও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে বলে জানান তিনি। ইতিমধ্যে মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রহিয়াছে। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পর্বে আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন। তার সাক্ষ্যের বাকি অংশ নেওয়া হবে আগামীকাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ চলে এই সাক্ষ্য গ্রহণ। পরে এই ট্রাইব্যুনালেই জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি এবং ময়মনসিংহের আরও একটি মামলার বিচারিক কার্যক্রম হয়। বিচার চলাকালীন সময় এইসব মামলায় গ্রেপ্তার 12 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বরিশালে ঘন কুয়াশার কারণে বরিশাল ঢাকা রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে BIWTA।
রবিবার সন্ধ্যার পর হঠাৎ এই সিদ্ধান্তের কারণে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন যাত্রীরা। বিআইডব্লিউটিএ বরিশাল নৌবন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ সোলাইমান জানান, ঘন কুয়াশা ও নদীতে ডুবোচরের ফলে সৃষ্ট দুর্ঘটনা এড়াতে হেড অফিস থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের সকল যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। বর্ষার কারণে বেসিক্যালি বন্ধ করা হয়। ঘন ঘন লঞ্চ এক্সিডেন্ট করতেছে, সেই ক্ষেত্রেই লঞ্চটা বন্ধ করা হয়েছে। না, আমরা আইসা এখন ব্যাগ বুক হয়ে যাও, রুগী আইসা 1 লাখ টাকা বেতিকিস্তার মধ্যে পড়ে গেছি। আমরা যাত্রীদেরকে টাকা রিটার্ন করে দিচ্ছি, ফেরত দিয়ে দিচ্ছি। আমাদের প্রধান কার্যালয় থেকে নির্দেশনার প্রেক্ষিতে আমরা 6টা থেকেই বরিশাল থেকে ঢাকাগামী সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে, আর এটা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। 11 দল নিয়ে কাল থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত নারী ফুটবল লিগ। অল্প সময়ের মধ্যে দল বদল ও খেলা মাঠে গড়ানোর অনেক ক্লাবই পায়নি পর্যাপ্ত অনুশীলনের সুযোগ। তবে সেসব ছাপিয়ে ভালো লিগ আয়োজনের প্রত্যাশা বাফুফের। এদিকে একমাত্র ক্লাব হিসেবে খেলোয়াড় পরিচিতি ও জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ পুলিশ এফসি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। 5 দিন সময় পেয়েছি দল বদলের, তো এই 5 দিনের মধ্যে আমি দেখি যে ভালো খেলোয়াড়রা বিভিন্ন ক্লাবে চলে গেছে। অর্থ সংকট আর স্বল্প সময়ের কারণে লিগ চ্যাম্পিয়নরা করেছে সাদামাটা দল। অন্যদিকে প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া পুলিশ এফসির ডেরায় আছে কিছুটা চাকচিক্য। প্রথমবারের মতো দল গড়ে ক্লাবটির ডিরেক্টর দেন বাংলাদেশ পুলিশে নারী ফুটবলারদের চাকরির সুযোগের বার্তা। যারা আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে তাদের অনেকেই আমরা বিভিন্ন সময় এনেছি, যারা এখন ন্যাশনাল লেভেলেও অনেকে খেলছে, যেমন ইসা ফয়সাল, বাবলু। নারীদের মধ্য থেকেও পাই এবং তারা যদি আমাদের ক্যাটাগরি ফুলফিল করতে পারে ভবিষ্যতে নিশ্চয়ই তারাও আসবে। দলটির হেড কোচ হিসেবে যোগ দেয়া জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ওয়ালি ফয়সাল বলছেন, কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। আমি সবসময় একটা ভালো লেভেলে যেতে পারি, এখান থেকেই আমার শুরু। আমি চাইবো যে বাংলাদেশের টপ লেভেল পর্যন্ত যাতে আমি গিয়ে পৌঁছতে পারি। সাগরিকা, সঞ্জিদার মতো তারকা ফুটবলাররাও বেশ উচ্ছ্বসিত। পুলিশের হয়ে খেলতে আসছি, চেষ্টা করব আমরা আমাদের বেস্টটা দেওয়ার জন্য। সবার বেস্টটা দিতে চাইবো, সবাই যেন সবার বেস্টটা দিয়ে আমরা ভালো পারফরমেন্স নিয়ে জিতে ফিরতে পারি। তবে দ্রুততম সময়ে লিগ আয়োজনে নানান ত্রুটি থাকলেও জমজমাট লড়াইয়ের প্রত্যাশা বাফুফের। ক্লাবগুলো তাদের জায়গা থেকে তারা ভালো এফোর্ট দিচ্ছে, আমার বিশ্বাস ম্যাচ কম্পিটিটিভ হবে। অর্থাৎ আমরা যে উদ্দেশ্যে এই লিগটাকে এই কম্বিনেশন করেছি সেটা সাকসেসফুল হবে বলে আমার বিশ্বাস। এবারের আসরের সবগুলো ম্যাচ হবে কমলাপুরে। উদ্বোধনী ম্যাচে লড়বে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 16 আসন থেকে বিএনপির হয়ে লড়তে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক। রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাবেক এই ফুটবলার। পল্লবী রূপনগর ঢাকা 16 আসন থেকে মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথা বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। সো আমরা সেটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই এবং বাংলাদেশে একটি মানবিক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।